সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা শুরু করতে যাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস। আমরা আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোক বিষয়ক একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম ভৌত আলোকবিজ্ঞান। আমরা আমাদের ভৌত আলোকবিজ্ঞানের গত ক্লাসে আলোচনা করেছিলাম আলোর ব্যতিচার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোর খুবই গুরুত্বপূর্ণ আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে আলোর অপবর্তন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় আলোর অপবর্তন, ফ্রেনেল ও ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন, অপবর্তন গ্রেটিং এবং গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তন ব্যাখ্যা। আজকে আমরা আমাদের এই লেকচারে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে আলোর অপবর্তন বা শুধু অপবর্তন। ঠিক আছে, তাহলে অপবর্তন কাকে বলে? আলো প্রতিবন্ধকের তীক্ষ্ণ ধার ঘেঁষে বা সূক্ষ্ম ছিদ্র বা চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুটা বেঁকে ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় আলোর অপবর্তন। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরো এখানে যদি আমরা একটা আলোক উৎস রাখি, এবং এখানে যদি আমরা একটা সাপোজ কোনো কাঠের টুকরো দ্বারা আমরা এখানে যদি একটা প্রতিবন্ধকতা তৈরি করি, তাহলে আলো কি হওয়ার কথা? আলো প্রতিবন্ধক রাখলে যেটা হবে যে আলো এই ধার ঘেঁষে এদিকে চলে যাওয়ার কথা এবং এখান থেকে এদিকে চলে যাওয়ার কথা, অর্থাৎ আমাদের এই অঞ্চলে কোনো আলো পাওয়ার কথা না। ঠিক আছে, আমাদের এই অঞ্চলে কোনো আলো পাওয়ার কথা না, অর্থাৎ এই অঞ্চলটা একদমই অন্ধকার থাকার কথা। আলো থাকবে এখান থেকে এর নিচের দিকে বা এখান থেকে এর উপরের দিকে, এই অঞ্চলগুলোতে আলো থাকার কথা। কিন্তু বাস্তবিক আমরা দেখতে পাই যে না, এই অঞ্চলটা পুরোটা অন্ধকার থাকে না, কিছুটা আলো ছায়া বা আলো আধারী অবস্থা থাকে। ঠিক আছে, এখন কেন এই আলো আধারী অবস্থা হচ্ছে? আসলে আমাদের এই ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে, এই যে আলো যে এই ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করছে, এই জিনিসটাই আসলে অপবর্তন। এখন কিভাবে হচ্ছে? ধরো আলো যখন এই কোনো একটা প্রতিবন্ধকের কিনারে এসে উপস্থিত হয়, তখন আসলে এই কিনারটা একটা চিড়ের মতো আচরণ করে। তাহলে চিড়ের মতো যখন আচরণ করে, চিড় বা ছিদ্রের মতো আচরণ করে। এখন চিড়ের ভেতরে যখন এই আলোটা এসে পড়ে, তখন এই চিড় থেকে এই চিড়টা একটা নতুন তরঙ্গমুখ হিসেবে কাজ করে, এবং তরঙ্গমুখ হিসেবে কাজ করলে তখন এখান থেকে তরঙ্গটা আবার আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে, আবার এখান থেকেও তরঙ্গটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ যেহেতু আলো একটা তরঙ্গ, তাহলে এই তরঙ্গের যে কিছুটা প্রভাব আমরা এই অন্ধকার অঞ্চল এর মধ্যেও দেখতে পাই। ঠিক আছে, তো আলো এই যে অন্ধকার থাকার কথা, কিন্তু প্রতিবন্ধকের ধারে এসে আলো কিছুটা যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার যে ধর্ম বা বেঁকে যাওয়ার যে বৈশিষ্ট্য, এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে অপবর্তন। এবং আমরা সাধারণত এই অপবর্তনের কারণেই যেখানে অন্ধকার থাকার কথা সেই জায়গাটাতে আমরা অন্ধকার পাই না, কিছুটা আলো আধারী অবস্থা পাই। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে আলোর অপবর্তন। এরপরে আমাদের টপিক হলো ফ্রেনেল ও ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। অপবর্তন দুই প্রকার, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আসলে বিজ্ঞানী ফ্রেনেল যে ধরনের অপবর্তন ব্যাখ্যা করে গেছেন তাকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এবং বিজ্ঞানী ফ্রনহফার যে ধরনের অপবর্তন ব্যাখ্যা করে গেছেন তাদেরকে বলা হয় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এখন এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তনটা আসলে কি জিনিস? ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এই ক্ষেত্রে যে বিষয়টা হয়, উৎস এবং পর্দা
আচ্ছা, চির থেকে উৎস বা চির থেকে পর্দা যে কোনো একটা দূরত্ব অসীম হয়। ঠিক আছে, হয় চির থেকে উৎসের দূরত্ব অসীম অথবা চির থেকে পর্দার দূরত্ব অসীম। তার মানে চির থেকে যদি উৎসের দূরত্ব সসীম হয়, চির থেকে যদি উৎসের দূরত্ব সসীম হয় তাহলে পর্দার দূরত্ব হবে অসীম। ওকে, বুঝতে পারছো? অথবা দুটাই সসীম, সসীম মানে দুটাই কাছাকাছি অবস্থিত হতে হবে। এই ক্ষেত্রে চির এবং পর্দা উভয়ই কাছাকাছি অবস্থিত হতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়, যেহেতু উৎস সসীমে থাকে, উৎস সসীমে থাকলে বা উৎস সসীমে থাকার অর্থ হলো এর থেকে নির্গত যে তরঙ্গ মুখ সেটা হচ্ছে গোলীয় তরঙ্গ মুখ হয়। ওকে, আমরা তাহলে ফ্রেনেল সাইনের ক্ষেত্রে গোলীয় তরঙ্গমুখ পেয়ে যাচ্ছি। সুতরাং প্রতিবন্ধক বা চিরের ওপর গোলীয় তরঙ্গমুখ আপতিত হয়ে যে অপবর্তনের সৃষ্টি করে সেই অপবর্তনকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ওকে, আচ্ছা, তাহলে অপবর্তন, ফ্রনহফারের অপবর্তন তাহলে কীরকম? ফ্রনহফারের অপবর্তন হচ্ছে চির এবং পর্দা উভয়ই, চির উৎস থেকে চির এবং পর্দা উভয় যদি অসীমে থাকে, উভয় যদি অসীমে থাকে তাহলে সেই ধরনের অপবর্তনকে আমরা বলি হচ্ছে ফ্রনহফারের অপবর্তন। ওকে, তো অসীম থেকে আসলে কি হয়? ধরো আমরা যদি একটা অসীম ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, অসীম ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে এটা অনেক বড় একটা বৃত্ত হবে। আচ্ছা, অনেক বড় একটা বৃত্তের একটা অংশ আমরা যদি একটা অংশ যদি এই চিরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অনেক বড় একটা বৃত্ত, সেই বৃত্তের একটা অংশ যদি এই চিরের এখানে আসে তাহলে এটা অনেকটা সমান্তরাল মতো দেখায়। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে উৎস সসীম দূরত্বে অবস্থিত হলে তরঙ্গমুখ হবে হচ্ছে সমতল তরঙ্গমুখ। ওকে, এবং এই ক্ষেত্রে এই ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আমরা সাধারণত উত্তল লেন্স ব্যবহার করে থাকি, যেটা ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে আমরা কোনো লেন্স ব্যবহার করি না, কিন্তু ফ্রনহফার শ্রেণীর ক্ষেত্রে আমরা সাধারণত উত্তল লেন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ফ্রনহফার শ্রেণীর ক্ষেত্রে ফ্রনহফারের যে অপবর্তন সেটা একক চির, দ্বিচির এবং অপবর্তন গ্রেটিংয়ের জন্য ব্যাখ্যা করা যায়। ওকে, এবং আমাদের পরবর্তী টপিক্সে অর্থাৎ পরবর্তী অংশে আমরা আলোচনা করব একক চিরের দরুন ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, যেখানে উৎস হতে পর্দা এবং উৎস বা চির হতে পর্দা অসীম দূরত্বে থাকবে। আমাদের এবারের টপিকের নাম হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, ফ্রনহফার অপবর্তন। ঠিক আছে, তো ফ্রনহফার অপবর্তনটা আসলে কি? যে ক্ষেত্রে উৎসটা থাকে অসীমে বা অসীম থেকে আলোটা আসছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা তৈরি করার জন্য অসীম থেকে আলো যখন আসে তখন আলোটা কিভাবে আসে? সমান্তরালে আসে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন। এখানে এ এবং বি এটা হচ্ছে আসলে একটা চির। আমরা এই চিরটা অবশ্যই খুবই ক্ষুদ্র, কিন্তু আসলে আমরা আমাদের চিত্রের সুবিধার্থে আমরা এই চিরটাকে বেশ বড় আকারে দেখিয়েছি। ওকে, আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিরের প্রস্থ হচ্ছে এ। ওকে, তো ব্যতিচার গত লেকচারে আমরা যেটা দেখেছিলাম, এ ছিল হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমরা নিয়েছিলাম এ। কিন্তু মনে রাখবে যে ফ্রনহফারের অপবর্তন বা শুধু অপবর্তন যখন আমরা চলে গেলাম, সেই অপবর্তনের ক্ষেত্রে কিন্তু এ মানে হচ্ছে চিরের প্রস্থ। ঠিক আছে, আমরা যে একটা চির নিয়ে কাজ করছি সেই একটা চিরের প্রস্থ। ওকে, তাহলে এখন এখান থেকে আলোক সোর্স থেকে এস একটা আলোক উৎস থেকে আলো একটা উত্তল লেন্সে আপতিত হলো।
এখন উত্তল লেন্সে এটা যদি ফোকাসে থাকে, এইটা ফোকাসে থাকলে আমরা জানি আলোক রশ্মিগুলো অসীমে মিলিত হয়। ঠিক আছে, তাহলে আমরা আসলে এই লেন্সটার সাহায্যে, এই উত্তল লেন্সটার সাহায্যে আমরা এই আলোক রশ্মিকে অসীমে থেকে আসছে এই জিনিসটা আমরা তৈরি করলাম। তাহলে এখন এখানে লেন্স ইউজ করলাম, আর আলোক এটা অবশ্যই ফোকাসে অবস্থিত, এই লেন্সের ফোকাসে অবস্থিত। এখানে রাখলে এখানে আলো আসলে আলোটা চলে যাবে অসীমে, প্রতিসরণের পরে আলোটা চলে যাবে অসীমে, বা এখানে যে চির আমরা নিয়েছি মনে হবে যে এই আলোটা অসীম থেকে এসছে। আমরা একটু আগেই দেখেছি যে অসীম থেকে আলোক রশ্মি আসলে সেটা আসলে সমান্তরালে আসে। তাহলে এই ক্ষেত্রে চিরের উপর আলোটা আপতিত হলো সমান্তরালে। আসার পরে এখানে আমরা আরেকটা লেন্স নিলাম, আরেকটা উত্তল লেন্স নিলাম। সেই আলোক রশ্মি যখন এই লেন্সের উপরে আপতিত হলো, আমরা জানি উত্তল লেন্সকে বলা হয় হচ্ছে কনভার্জিং লেন্স বা অভিসারী লেন্স, অর্থাৎ এরা অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মিকে কী করে, অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মিকে একটা ফোকাস বিন্দুতে মিলিত করে। ঠিক আছে, তাহলে এখন এই অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মি এই লেন্সের উপর আপতিত হয়ে তারা প্রতিসরণের পরে তারা প্রধান অক্ষ ওতে মিলিত হলো। অর্থাৎ এই প্রধান অক্ষ ও এটাই হলো গিয়ে আমাদের কেন্দ্রীয় চরম বিন্দু। ঠিক আছে, কেন্দ্রীয় চরম বিন্দু। কিন্তু আমরা একটু আগেই অপবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা দেখেছি, অপবর্তন মানে কি? সহজ কথায় অপবর্তন মানে আমরা যখন কোনো আলোর সামনে কোনো প্রতিবন্ধক রাখব, সেটা কি করে, আলোটা তখন সেই প্রতিবন্ধকের কিনারা ঘেঁষে কিছুটা বেঁকে যায়। এই বিষয়টাই হলো আলোর অপবর্তন। তাহলে এখানে কি হবে, এখানে আসলে এটা যদি একটা চিরের এই কিনারটা যদি একটা চিরের মতো কাজ করে, তাহলে এখান থেকে আসলে অনেকগুলো আলোক রশ্মি আসলে এই লেন্সের উপর আপতিত হবে। তো অনেকগুলো তো আঁকা সম্ভব না, আমরা একটা আলোক রশ্মি দেখিয়েছি। সাপোজ এই আলোক রশ্মিটা এখানে আসলো এবং এই আলোক রশ্মিটা এইখানে আপতিত হলো, এবং প্রতিসরণের পরে তারা মেইন অক্ষ থেকে কিছুটা সরে গিয়ে ও প্রাইম বিন্দুতে মিলিত হলো। তাহলে ও প্রাইম বিন্দুতে মিলিত হলো। আমরা যদি এটাতে অক্ষ হিসেবে চিন্তা করি, এটাকে যদি আমরা অক্ষ হিসেবে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা ওই প্রধান অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। ওকে, এই থিটা কোণটাকেই আমরা আসলে বলি অপবর্তন কোণ। এই থিটা কোণকেই আমরা বলি অপবর্তন কোণ। ওকে, এখন এই থিটা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এই থিটা। কারণ কি? কারণটা হচ্ছে, খেয়াল করো, এই দুইটা থিটাকে আমি আলাদা আরেকটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। তাহলে এটা হচ্ছে এই থিটা আর এটা হচ্ছে এই থিটা, এটা চিড়, এটা এবি চিড়। ওকে, এখন যে জিনিসটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা যত বড় হবে এই রেখাটা যত বড় হবে এই কোণটা তত বড় হবে, এবং এই রেখাটা আস্তে আস্তে যদি এই মেইন অক্ষের সাথে মিলে যায়, তাহলে এই রেখাটাও আস্তে আস্তে এই রেখার সাথে মিলে গিয়ে এখানেও কোণ হবে 0। অর্থাৎ এখানের এই কোণটা উৎপন্ন হচ্ছে এই রেখার জন্য, এই রেখার কতটুকু কোণ উৎপন্ন করছে তার উপরে ভিত্তি করে এই কোণটা উৎপন্ন হচ্ছে। ওকে, এটা আরও যদি উপরে যায় তাহলে এই কোণটা আরও বড় হবে, এটা যদি আরেকটু নিচে যায় আস্তে আস্তে যদি এটা 0 হয়ে যায়, তাহলে এই রেখাটাও এই রেখার সাথে মিলিত হবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে কোণ উৎপন্ন হবে এখানেও সেই একই কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাই হলো গিয়ে আমাদের অপবর্তন। আমরা জানি অপবর্তন আলো যেহেতু তরঙ্গ আকারে যায়, অর্থাৎ অনেকগুলো আলোক রশ্মি আসলে আপতিত হয়। এরকম আরও যদি আমরা আলোক রশ্মি আঁকি, তাহলে এখানে আরও বিন্দু পাবো, আরও আমরা বিন্দু পাবো, আরও বিন্দু পাবো, আরও বিন্দু পাবো। ওকে, তো এইভাবে আমরা আসলে বিন্দুগুলো পেয়ে যাব। এখন দেখো, এখানে যেহেতু আলোর একটা দশা পার্থক্য রয়েছে, হ্যাঁ, দুইটা আলোর ক্ষেত্রে, দুইটা তরঙ্গের ক্ষেত্রে, এখানে যদি দুইটা তরঙ্গ হিসেবে কাজ করে, তখন এখানে কিন্তু এই যে যতই সে যত কোণ উৎপন্ন করবে, এখানে তত আসলে দশা পার্থক্য তৈরি হবে, মানে পথ পার্থক্য তৈরি হবে। এই পথ পার্থক্যের জন্য এদের দশা পার্থক্য পেয়ে যাব, এবং দশা পার্থক্য যদি থাকে, আমরা যদি পথ পার্থক্যের জন্য আমরা জানি দশা পার্থক্য ইকুয়াল টু টুয়াইস π/λ ইন্টু পথ পার্থক্য, তার মানে পথ পার্থক্যের কারণে আমরা দশা পার্থক্য পাচ্ছি।
এবং দশা পার্থক্য থাকলে যে বিষয়টা হবে, যখন তরঙ্গগুলো সমদশায় মিলিত হবে তখন সেইখানে আমরা উজ্জ্বল অংশ পাবো, এবং যেখানে তারা বিপরীত দশায় মিলিত হবে সেখানে আমরা অনুজ্জ্বল অংশ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই উজ্জ্বল অংশ এবং অনুজ্জ্বল অংশ এটার যে পরিমাপ। আচ্ছা, অনুজ্জ্বল অংশকে আমরা এখানে বলছি অবম। অবমের শর্ত, আমরা অবমের শর্ত সরাসরি, এটা ডিরাইভেশন লাগবে না, এটা আমাদের অপবর্তন। আর অবমের ক্ষেত্রে একক চিরের দরুন অবমের ক্ষেত্রে অপবর্তনের সূত্রটা সরাসরি তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো গিয়ে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তুমি চাইলে এ সাইন থিটা এনও ধরতে পারো, এন সংখ্যকের জন্য। এখানে এন হচ্ছে ক্রম সংখ্যা, কত নাম্বার কত ক্রমের হচ্ছে। এখানে তো আমরা বুঝতে পারছি যে অনেকগুলো হবে, এখানে তরঙ্গ অনেকগুলো রশ্মি যাচ্ছে, সো এখানে অনেকগুলো আমরা আলো অন্ধকার পেয়ে যাব। সো এর কত ক্রমের, সেই ক্রম নাম্বার হচ্ছে এন, এবং এক একটা যত নাম্বার ক্রমের জন্য থিটার মান হবে সেই রকম করে। ঠিক আছে, যদি এটাই হয় তাহলে থিটার মান আরো একটু বড় হবে, যদি এখানে আমরা নেই তাহলে থিটার মান আরও একটু বড় হবে। এইভাবে থিটার মানটা ক্রমসংখ্যার উপরে নির্ভরশীল। আচ্ছা, এ মানে আমরা বললাম যে চিরের প্রস্থ সাইন থিটা আসলে বিষয়টা এখান থেকে এসছে। এখানে আমাদের এই ভ্যালুটা হচ্ছে এ, এই ভ্যালুটা এ, আর এটাই হচ্ছে আমাদের সেই পথপার্থক্য। এই পথপার্থক্যের কারণেই আসলে দশা পার্থক্য সৃষ্টি হচ্ছে, এবং দশা পার্থক্যের কারণেই হচ্ছে আমরা আলো আধারের একটা ক্রম পেয়ে যাব। আচ্ছা, তাহলে এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, এটা হলো অবমের শর্ত। আরেকটা ওই যে আলো আধার যে বলছে, তার মানে চরমের শর্ত। চরমের শর্ত হচ্ছে, আমরা যদি সরাসরি লিখে দিই তাহলে আমরা লিখতে পাই এ সাইন থিটা এন ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। আলটিমেটলি এটাও যদি তুমি ল্যামডা বাই 2 এর সাথে তুলনা করতে চাও তাহলে এভাবে লিখতে পারো 2n ল্যামডা বাই 2। অর্থাৎ যে সকল ক্ষেত্রে পথপার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, সেই সকল বিন্দুগুলোতে আমরা আসলে অবম পেয়ে যাচ্ছি, এবং যে সকল বিন্দুগুলোতে পথপার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, সেই সকল অংশগুলোতে আমরা চরম পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আলো বা অন্ধকার না বলে চরম বা অবম বলার কারণ কি? এটা একটা কোশ্চেন হতে পারে। আসলে অবম মানে এখানে অন্ধকার অঞ্চলগুলোর সৃষ্টি হচ্ছে এই শর্তের জন্য, আর চরম মানে হচ্ছে এই জায়গাগুলোতে আমরা আসলে উজ্জ্বল অংশ পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা যখন ব্যতিচার আলোচনা করেছি, সেই ব্যতিচারের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি যে আলোক অঞ্চল অন্ধকার অঞ্চল, কিন্তু আমরা অপবর্তনে এসে কেন বললাম অবম চরম? আচ্ছা, এই কথাটার অর্থ হলো এই যে ব্যতিচারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে আলোক বা আলো অন্ধকারের যে সজ্জাটা আমরা পাই বা যে ঝালরটা আমরা পাই, সেক্ষেত্রে প্রতিটা আলোক অঞ্চল এবং প্রতিটা অন্ধকার অঞ্চলের যে প্রস্থ সেটা সমান ছিল। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে মনে রাখবা, এটা আলোক অঞ্চল এবং অন্ধকার অঞ্চলের প্রস্থটা সবসময় সমান থাকে না। ঠিক আছে, আচ্ছা, এটা যদি এইখানে যদি সর্বোচ্চ পরিমাণ হয়, এখানে যদি আমাদের সর্বোচ্চ পরিমাণ আলো আমরা পাই, তাহলে এটা আসলে আস্তে আস্তে এভাবে কমতে থাকে। এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আমরা যদি পাই তাহলে এটা আস্তে আস্তে এদিকে যত সামনের দিকে যাব তত আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এইখানে যদি উজ্জ্বল আলো পাই, তারপরে কিন্তু আলোর উজ্জ্বলতাটা সেরকম থাকবে না, তারপরে আরেকটু কম হবে, তারপর আরেকটু কম হবে, তারপর আরেকটু কম হবে, এভাবে আস্তে আস্তে আবার অন্ধকার অঞ্চল পেয়ে যাব। বুঝতে পেরেছ? তো এই হলো গিয়ে আমাদের একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন, এবং এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হলো একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তনের অবমের শর্ত এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, এখানে এ মানে হচ্ছে চিরের প্রস্থ,
থেটা এন হচ্ছে অপবর্তন কোণ, এন মানে ক্রম সংখ্যা অর্থাৎ কত ক্রমের অপবর্তন আমরা ঘটাচ্ছি সেটা, ল্যামডা মানে আমরা যে আলোক যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা নিচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্য। এখানেও ঠিক সেম চরমের শর্ত আমরা পেয়ে গেলাম এ সাইন থেটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এবং এই সকল ক্ষেত্রেও চিহ্নগুলো সেম জিনিসই প্রকাশ করে। এরপরে আমাদের টপিকস হচ্ছে অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, তো অপবর্তন গ্রেটিং জিনিসটা আসলে কীরকম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এক্ষেত্রে ধরো একটা কাজ টুকরো নিলে, একটা কাজ টুকরো নেওয়ার পরে তুমি সেই কাজ টুকরোর উপরে হিরার সাহায্যে তুমি অনেকগুলো এরকম আঁচড় দিলে। ঠিক আছে, অনেকগুলো এরকম আঁচড় দিলে তাহলে কি হলো, এক জায়গায় স্বচ্ছ আর এক জায়গায় অস্বচ্ছ, এক জায়গায় স্বচ্ছ আর এক জায়গায় অস্বচ্ছ, এক জায়গায় স্বচ্ছ আর এক জায়গায় অস্বচ্ছ, এভাবে একটা সজ্জা তৈরি হলো। ওকে, তাহলে এই যে এই সজ্জা উজ্জ্বল এবং স্বচ্ছ এবং অস্বচ্ছ অংশের যে সজ্জা, এই জিনিসটাকে আসলে আমরা বলতে পারি অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, আচ্ছা আমরা বলতে পারি যে গ্রেটিংয়ের একটি চির ও একটি অস্বচ্ছ প্রস্থের যোগফলকে উক্ত গ্রেটিংয়ের গ্রেটিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আসলে এই টপিক্সের নাম অপবর্তন গ্রেটিং ও গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে, অপবর্তন গ্রেটিং ও গ্রেটিং ধ্রুবক। তাহলে অপবর্তন গ্রেটিংটা কি আমরা ফার্স্টে আলোচনা করলাম। অপবর্তন গ্রেটিংটা কি, অর্থাৎ আমরা যদি একটা কাচের ওপরে হীরার সাহায্যে অনেকগুলো আঁচড় দিই, একটা কাচের ওপরে হীরার সাহায্যে অনেকগুলো আঁচড় দিই, তাহলে এরকম একটা স্বচ্ছ অস্বচ্ছ স্বচ্ছ অস্বচ্ছ স্বচ্ছ অস্বচ্ছ এরকম স্বচ্ছ অস্বচ্ছ একটা সজ্জা তৈরি হবে। এই জিনিসটাকে আসলে আমরা বলি অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, এখন এই অপবর্তন গ্রেটিং ধ্রুবকটা কি? আচ্ছা, অপবর্তন গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে এই যে একটা আলো, একটা উজ্জ্বল অংশ ধরলাম, এই উজ্জ্বল অংশের প্রস্থ হচ্ছে এ, উজ্জ্বল অংশের প্রস্থ হচ্ছে এ, এবং এই অনুজ্জ্বল অস্বচ্ছ অংশ এর প্রস্থ হচ্ছে বি। ওকে, উজ্জ্বল অংশ তার প্রস্থ হচ্ছে এ, আরেকটা হচ্ছে অনুজ্জ্বল অংশ তার প্রস্থ হচ্ছে বি। তাহলে আসলে গ্রেটিং ধ্রুবক হলো একটা স্বচ্ছ, মানে একটা স্বচ্ছ অঞ্চল থেকে শুরু করে অপর একটি তার পরপরই একটি অস্বচ্ছ অঞ্চল পর্যন্ত যে দূরত্ব, এটাকেই আসলে বলা হয় গ্রেটিং ধ্রুবক। বা আমরা সহজে বলতে পারি স্বচ্ছ ও অস্বচ্ছ অংশের প্রস্থের যোগফলকে একটি গ্রেটিংয়ের স্বচ্ছ ও অস্বচ্ছ অঞ্চলের প্রস্থের যোগফলকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। ঠিক আছে, তাহলে গ্রেটিং ধ্রুবককে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু এ প্লাস বি। এ এবং বি এর পরিচয় আমি আবার বলছি। গ্রেটিংয়ের ক্ষেত্রে এ মানে হচ্ছে একটি স্বচ্ছ অংশের প্রস্থ বা বেধ, এবং বি মানে হচ্ছে অস্বচ্ছ অংশের প্রস্থ বা বেধ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই স্বচ্ছ এবং অস্বচ্ছ অঞ্চলের প্রস্থের যোগফলকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। ওকে, এখন আমরা এই গ্রেটিংটা আসলে ডি দৈর্ঘ্যে, গ্রেটিংয়ের ডি দৈর্ঘ্যের চিরের সংখ্যা আসলে একটি, আমরা ধরে নেই যে ডি দৈর্ঘ্যে এই গ্রেটিংয়ের ডি দৈর্ঘ্যের চিরের সংখ্যা একটি। সুতরাং একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা কত হবে? যদি ডি দৈর্ঘ্যে চিরের সংখ্যা হয়, ডি দৈর্ঘ্যে চিরের সংখ্যা একটি, সুতরাং একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা
চিরের সংখ্যা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/d। ওকে, তাহলে কোনো গ্রেটিংয়ের একক দৈর্ঘ্যে n সংখ্যক, কোনো গ্রেটিংয়ের একক দৈর্ঘ্যে n সংখ্যক দাগ কাটা থাকলে আমরা লিখতে পারি, কোনো গ্রেটিংয়ে একক দৈর্ঘ্যে n সংখ্যক দাগ কাটা থাকলে আমরা লিখতে পারি n ইকুয়াল টু 1/d, বা d ইকুয়াল টু আমরা জানি 1/a প্লাস b। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো ব্যবহার করেও আমরা অনেক সময় অনেক প্রবলেম সলভ করতে পারি। গ্রেটিং ধ্রুবক ব্যবহার করে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের অপবর্তন গ্রেটিং এবং গ্রেটিং ধ্রুবক সংক্রান্ত বিষয়। এর পরের টপিক্সে আমরা আলোচনা করব এই অপবর্তন গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তনের ব্যাখ্যা। এখন আমাদের আলোচ্য বিষয় সমতল গ্রেটিংয়ের সাহায্যে আলোর অপবর্তন ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ XY একটি সমতল অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এই যে এ মানে এই অংশটা হচ্ছে স্বচ্ছ, এই অংশটা হচ্ছে অস্বচ্ছ। এই স্বচ্ছ এবং এই অস্বচ্ছ এই দুইটা অংশ নিয়ে একটা চির ধরা যেতে পারে। আচ্ছা, এখন এই স্বচ্ছ অংশের প্রস্থ হচ্ছে এ এবং অস্বচ্ছ অংশের প্রস্থ হচ্ছে বি। এখন নর্মাল অবস্থায় যখন কোনো আলো এই গ্রেটিংয়ের উপরে এসে উপস্থিত হয়, তখন এই গ্রেটিংয়ের চির বরাবর, মানে এই গ্রেটিংয়ের এই বিন্দুগুলোকে যদি আমরা চির চিন্তা করি, আমরা যদি ছিদ্র চিন্তা করি, তাহলে এখান থেকে প্রথমে মেইনলি যে প্রথম যে লাইনটা ধরি, এরা পরস্পর সমান্তরালে আসবে এবং আমরা যদি এখানে একটা হচ্ছে লেন্স চিন্তা করি, তখন এই আগত আলোকরশ্মিগুলো গ্রেটিংয়ের মধ্য দিয়ে আগত আলোকরশ্মিগুলো এই লেন্সের উপর আপতিত হয়ে প্রতিসরণের পরে তারা প্রধান অক্ষের একটা বিন্দু পিতে মিলিত হবে। কিন্তু যদি এখানে এটাকে প্রতিবন্ধক চিন্তা করো, যদি এখানে তুমি এটাকে এই গ্রেটিংকে তুমি যদি প্রতিবন্ধক চিন্তা করো, তাহলে এখানে কি হবে? আচ্ছা, প্রতিবন্ধক কেন? এই যে যেখানে অন্ধকার অঞ্চল সেদিক দিয়ে তো কোনো আলো আসছে না, তাহলে কি এটা কি একটা প্রতিবন্ধক? গেটিংটা, পুরো গেটিংটাকে যদি তুমি একটা প্রতিবন্ধক চিন্তা করো, তাহলে এখানে যে বিষয়টা হবে যে আমরা অপবর্তন অনুযায়ী কী বলেছি, সে প্রতিবন্ধকের কিনারা ঘেঁষে কিছুটা বেঁকে যায় আলো। অর্থাৎ আলো যখন বেঁকে যায়, অর্থাৎ আলো কতটুকু বাঁকবে সেটা তো হচ্ছে এক এক ধরনের আলো এক এক রকমভাবে বেঁকে যায়, এবং যেহেতু এটা একটা তরঙ্গ, অনেকগুলো তরঙ্গই উৎপন্ন হতে পারে। তো আমরা এর মধ্যে যে কোনো একটা ধরি যে এ সোজা না এসে সে কি করেছে, আলোটা বেঁকে এইভাবে লেন্সের উপরে আপতিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে সে মানে এই আগত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষে না মিলে, প্রধান অক্ষের কোনো বিন্দুতে না মিলে একটা বিন্দু, আগে যেমন পি বিন্দুতে প্রধান অক্ষের উপর পি বিন্দুতে মিলিত হয়েছিল, সেই ক্ষেত্রে এখানে মিলিত হচ্ছে পি প্রাইম বিন্দুতে। তো এই যে এখানে প্রধান অক্ষের উপর যেটাতে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। ঠিক আছে, কেন্দ্রীয় চরম বিন্দু। এবং আস্তে আস্তে এরকম যতগুলো তরঙ্গ আমরা পাবো, ঠিক তখনই এরকম এখানে মিলিত হতে পারে, আরও একটা জায়গায় মিলিত হতে পারে, আরও একটা জায়গায় মিলিত হতে পারে, আবার নিচে এদিকে মিলিত হতে পারে, এদিকে মিলিত হতে পারে, এদিকে মিলিত হতে পারে, অর্থাৎ উপরে নিচে আমরা অনেকগুলো বিন্দু পেয়ে যাব। এখানেও যেহেতু পথপার্থক্য দেখা যাচ্ছে, তার মানে এখানেও আমরা দশা পার্থক্য পেয়ে যাব, এবং তরঙ্গগুলোর দশা পার্থক্যের কারণে এখানে কিছু তরঙ্গ মিলিত হবে সমদশায়, কিছু তরঙ্গ মিলিত হবে বিপরীত দশায়। যে তরঙ্গগুলো সমদশায় মিলিত হবে সেই সকল অঞ্চলগুলোতে আমরা উজ্জ্বল অংশ পেয়ে যাব, এবং যেই অংশগুলো বিপরীত দশায় মিলিত হবে সেই অংশগুলোতে আমরা অনুজ্জ্বল অংশ বা অন্ধকার অঞ্চল পেয়ে যাব। কিন্তু এখানে যেহেতু প্রতিটা অংশের উজ্জ্বল এবং অনুজ্জ্বল অংশের উজ্জ্বলতা সেম থাকে না, অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চলে যদি উজ্জ্বলতাটা বেশি থাকে, আস্তে আস্তে যত আমরা উপরে বা নিচের দিকে যেতে থাকবো, এই উজ্জ্বল বিন্দুর উজ্জ্বলতাগুলো ধীরে ধীরে
কমতে থাকবে। এই জন্য আমরা এদেরকে সাধারণত উজ্জ্বল বা অন্ধকার বিন্দু বলি না বা অঞ্চল বলি না, আমরা এদেরকে বলি হচ্ছে চরম বিন্দু এবং অবম বিন্দু। তাহলে আমরা এখন একটু দেখে নেই সমতল গ্রেটিংয়ের সাহায্যে চরমের শর্ত এবং অবমের শর্ত। তাহলে চরমের শর্ত হলো ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, এখানে ডিকে আমরা আবার কি লিখতে পারি, বা ডি মানে হচ্ছে ডিকে আমরা আবার কিভাবে লিখতে পারি, ডিকে লিখতে পারি এ প্লাস বি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে এন মানে হচ্ছে ক্রম সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে বললাম যে বিভিন্ন অংশে উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হবে, তাহলে এটা কত নাম্বার ক্রম, কত নাম্বার উজ্জ্বল অংশ, সেই ক্রম নাম্বারটা নির্দেশ করে এন। আর ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক ইকুয়াল টু আমরা পড়ে এসেছি এ প্লাস বি সাইন থেটা এন ল্যামডা। এখানে সাইন থেটাটা হচ্ছে এই অপবর্তন কোণ। ঠিক আছে, অপবর্তন কোণ, এটা হলো আমাদের চরমের শর্ত। এবং আমরা আমাদের অবমের শর্তটা পেয়ে যাচ্ছি। অবমের শর্ত হচ্ছে ডি সাইন থেটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ওকে, অর্থাৎ আমরা আবার লিখতে পারি, বা ডি এর জায়গায় এ প্লাস বি, ডি এর জায়গায় অবশ্য আমরা 1/nও লিখতে পারি, আমরা আমাদের প্রয়োজনে 1/nও আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি সাইন থেটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা, এখন এই এক বর্ণের ক্ষেত্রে মানে একটা চিরের দরুন আলোর অপবর্তন এবং সমতল গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তনের সূত্র আসলে একে অপরের বিপরীত। অর্থাৎ যে শর্তের কারণে আমরা এক বর্ণের ক্ষেত্রে চরম পেয়েছিলাম, সেই শর্তের কারণে আমরা এখানে অবম পাই। আবার আগে যে শর্তের কারণে আমরা অবম পেয়েছিলাম, এখানে সেই শর্তের কারণে আমরা চরম পাই। এই বিষয়টা একটু প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাথায় রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে যেন ভুল না করো। একক চির বলেছে নাকি অপবর্তন গ্রেটিং বলেছে, প্রশ্ন পড়ে এই বিষয়টা আগে আইডেন্টিফাই করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সঠিক সমীকরণ বেছে অঙ্কের সমাধান করবে। ঠিক আছে, তাহলে এই দুটো শর্ত আমাদের অঙ্ক করার জন্য লাগবে। আর এই দিয়ে আসলে আমাদের শেষ হলো অপবর্তন অংশের বিভিন্ন অংশের ব্যাখ্যা। আমরা আমাদের পরবর্তী ক্লাসে সমাবর্তন বা পোলারায়ন বিষয়ে আলোচনা করব এবং আমরা কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আবার দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।